কেন হবে না? আনো তাড়াতাড়ি। দীপ্ত রুবিও সুরে সুর মেলালো। ভাগ্যত সুমিতা, অজ্ঞাত সুমিতা বেগম অরুর তরকারিটা পরিবেশন করলেন। তন্ময় আগ বাড়িয়ে আলগোছে নিজের পাতে বেশ খানিক তরকারি তুলে নিল। তার পাশে বসা রেবেকা হেসে শুধালো। ওরও বুঝি প্রথম রেঁধেছে, তাহলে তো আমারও খেয়ে দেখা দরকার। অরু ফিনফিনে পাতলা গলায় বলল। আপনার মুখের টেস্ট নষ্ট হয়ে যাবে আপু। তন্ময় বিনা সংকোচে তরকারিতে ভাত মাখিয়ে মুখে তুলল। সঙ্গে সঙ্গে অবাকের চূড়ান্তে চলে গেল। চোখ বড় বড় করে তাকালো অরুর পানে। অরু এবারে আগ্রহী চোখে চেয়ে সাবিহা 2 লোকমা খেয়ে চেঁচালো। এই তরকারি আমাদের অরু রেঁধেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সুস্বাদু হয়েছে। দীপ্ত আর রুবিও আশ্চর্যের সপ্তমে। অরুর হাতের রান্না যে এত দারুণ হবে কে জানতো। জবেদা বেগম হেসে আদুরে ভঙ্গিতে অরুর মাথা বুলিয়ে বলল। গরুর মাংস প্রথম রান্না করলেও মেয়েটা শিখছে মাস খানেক যাবৎ। আমরা বেশ কয়েকবার রাতে দেখেছি কুটকুট করে এক একটি স্টেপ লিখে নিয়েছে। রান্না সুস্বাদু না হয়ে যাবে কোথায়? তন্ময় তড়িৎ লোকমার পর লোকমা তুলে খাচ্ছে। সাবিহা ত্বরান্বিত খেতে থাকা বড় ভাইয়ের পানে চেয়ে দুষ্টুমি সুরে বলল। ভাইয়ার ফেভারিট তরকারি গরুর মাংস। ভাইয়া কেমন লাগলো? তন্ময় খেতে খেতেই জানালো। মজা হয়েছে। রবি দুষ্টুমিতে আর এক ধাপ এগিয়ে। ব্যাস এতটুকুই? অরুর এত স্নেহের সঙ্গে রান্না করার তরকারির প্রশংসা এক শব্দে হতেই পারে না। আরও কিছু শব্দ মিলিয়ে বলো। তন্ময় ভ্রু তুলে চাইতেই চুপসে গেল রুবি। খাওয়াতে ভীষণভাবে মনোযোগী হয়ে উঠল। ওকে চুপ করিয়ে তন্ময় তাকালো অরুর পানে। এবারেও অরু মুখ বাঁকালো। আশ্চর্য, এই মেয়েটার হলো কি? পর মুহূর্তেই শুনল পাশে বসা রেবেকা তাকে ডাকছে। হেসে এটা সেটা নিয়ে কথাবার্তা বলার প্রচেষ্টায় তন্ময় আর চোখে পাশে বসে রেবেকার দিকে তাকাতেই চক্ষু কপালে। তৎপর অরুর বিষাদময় মুখে চেয়ে মস্তিষ্ক সচল হলো। এই রেবেকা পাশে বসেছে বলে কি ও মুখ ফুলিয়ে আছে? মেয়ে মানুষ মন বোঝা বড় কঠিন ব্যাপার স্যাপার। তন্ময় চটপট চেটেপুটে খেয়ে প্লেট ফকফকে পরিষ্কার করে ফেললো। তক্ষুনি উঠে পড়ল চেয়ার হতে। যেমন এই চেয়ারে কাটা বেছানো। সিঙ্কে হাত ধুয়ে আর সেখানে দাঁড়ালো না, ওপরে চলে এলো। অপেক্ষা করতে থাকলো অরুর আসবার। তবে ঘন্টার পর ঘন্টা গেল, অরু আর আসলো না। অরুতে থাকা ল্যাপটপ সরিয়ে বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল তন্ময়। দরজা খুলতেই দেখলো অরু পড়ল দাঁড়িয়ে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে কে জানে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল, বলল। আসছিস কেন? ভেতরে আয়। অরু ছোট ছোট পদচারণ ভেতরে এলো। পিট পিট চোখে এদিক ওদিক চাইছে। অধৈর্য তন্ময়ী শেষমেশ শুধালো। তোর হাতের রান্না কেমন লাগলো জানতে চাইবি না? অরু বিড়বিড়িয়ে বলল। বলেন। তন্ময় ঈষৎ অদেখা হাসে, কণ্ঠ খাদে নামিয়ে বলে। ভীষণ সুস্বাদু। আমাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াতে হবে। খাওয়াবি তো? ছোট এই কমপ্লিকেটেড অরুর থমথমে মুখমণ্ডল রশ্মি ছড়ালো। লাজুক ভঙ্গিতে হেসে মাথা দোলালো। ছোট করে বলল। হুম। মাগরিবের আজান দিয়েছে, গুনে গুনে আধা ঘন্টা পেরিয়েছে। তন্ময় প্রস্তুত বেরোনোর জন্য। ইতিমধ্যেই তার সেলফোন কিছু সংখ্যক মিসড কলের আগাম বার্তা পাঠিয়েছে। এই মুহূর্তে পুনরায় ভাইব্রেট হতেই আপকামিং কলটি রিসিভ করলো। নিজ কামরা ছেড়ে পেরুতে পেরুতে ফোনখানা কানের কাছটাই তুলল। কলের মালিক সৈয়দের কণ্ঠ ওপাশ হতে উত্তেজিত, প্রবণতায় জর্জরিত, এক প্রকার আবল তাবল বকছে। সিঁড়ি ভেঙে নামতে নামতে তন্ময় শুধালো। কি এমন হয়েছে? সৈয়দ হুড়মুড়িয়ে বলে উঠল। আয় দ্রুত, সিনেমা না হলে মিস করবি। আপাতত স্লো ওয়াসে আছে, ক্লাইম্যাক্স শুরু হওয়ার আগেই চলে আয়। অরু লিভিং রুমে বসে সাবিহা রুবির সঙ্গে তিনজন একসঙ্গে লেপ্টে টেলিভিশন দেখছে। ভীষণ উত্তেজিত তাদের অঙ্গভঙ্গি। তন্ময় অদূর হতেই যতটুকু বুঝতে পারল, ওরা নাটক দেখছে। একটি ড্রামাটিক হিন্দি সিরিয়াল, যা প্রায় দৈনন্দিন সময় করে দেখে।
এই অপ্রয়োজনীয় সব গান বাজনা ভর্তি সিরিয়ালে মেয়েগুলো কি পায়? শব্দ দূষণ বই আর কিচ্ছু নয়। প্যান্ট পকেটে সেলফোন ঢুকিয়ে লিভিং রুমে পৌঁছে বিনা বাক্যে টেলিভিশন বন্ধ করে দিল। গুরুত্বপূর্ণ একটি দৃশ্য চলছিল তখন। টান টান উত্তেজনাপূর্ণ সময়ে ব্যাঘাত ঘটাতে অরু তক্ষুনি মাথা তুলে চাইল। পরিপাটি লম্বাটে দেহের গম্ভীর মুখের ভ্রু তুলে তাকানো তন্ময়কে দেখে স্বভাবসুলভ ভীরু হলো। পর মুহূর্তেই ভীরু হৃদয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দাপিয়ে উঠে দাঁড়ালো। কণ্ঠে তেজস্বিনী রূপ আনার বৃথা চেষ্টা চালালো। কেন বন্ধ করলেন তন্ময় ভাই? অরুর মতন বিদঘুটে সাহস আবার সাবিহা রুবির নেই। বড় ভাইকে দুজন এহেন প্রশ্ন করবার সাহস পেল না। এখন তাদের বই নিয়ে টেবিলে বসার সময়, তা না করে টেলিভিশন দেখে হাসছে। এই তো তাদের বড় অপরাধ। ধমক যে এখনো অবধি দেয়নি তাই অনেক। দুজন আর চোখে অরুকে এক পলক দেখে আলগোছে মাথা নত করে এখান থেকে কেটে পড়তে উদ্যত হলো। নিঃশব্দে ত্বরান্বিত পদচারণ ফেলে লিভিং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজেদের ঘরে চলে গেল। অরু তখনও জবাবের প্রত্যাশায় চেয়ে আছে। তন্ময় নির্বিকার গলায় জানতে চায়, তোর পড়াশোনা নেই? মুহূর্তেই অরু চুপসে যায়। পড়াশোনা সম্পর্কিত ব্যাপারে এই বাড়িতে কোনো প্রকার ছাড় নেই। বাবা হতে চাচ্ছ কেউই এই বিষয়ে তাকে আহ্লাদীপনা দেখাবে না, বরঞ্চ গম্ভীর কণ্ঠে বলবে, পড়াশোনা ইজ ইম্পর্টেন্ট। আম্মু, তন্ময় তোমার ভালোর জন্য বলেছে। অযাচিত পড়াশোনা নিয়ে সকলের এত মাথা ব্যথা কেন? অরু কাছুমাছু ভঙ্গিতে বলে, আমি তো একা দেখছি না, আপুরাও সঙ্গে আছে। তন্ময় ঈষৎ হাসিটুকু গিলে শুধায়। কোথায় তোর আপুরা? অরু রাগান্বিত চোখে চেয়ে থাকে, পেছনে দৃষ্টি না ফেলে আঙ্গুল তাক করে বলে, আপনি কি অন্ধ? তন্ময় ভ্রু তুলে হতাশ গলায় জানায়, তাই তো মনে হচ্ছে, না হলে কাউকে দেখবো না কেন? অরু কিঞ্চিত হৃদয় কুঁচকে বসে। সন্দিহান ভঙ্গিতে মাথা বেঁকিয়ে পিছু ফিরে যায়। ফাঁকা সোফাটা দেখে নির্বাক হয়। আশেপাশেও পরিপূর্ণ দৃষ্টিতে চেয়ে দেখে, তার আপুদের চুল অবধিও কোথাও নেই। দুজন তাকে ফেলে পালাতে পারল? অরু গাল ফোলালো, চোখে মুখে আঁধারে নামলো, মাথা ঘুরিয়ে বুক ফুলিয়ে শুধালো, বেশ করেছি, একা একা টিভি দেখেছি, কি করবেন? তন্ময় হাত ঘড়িতে নজর বোলালো। কাটা ঘুরছে 7:10। বেরোনো প্রয়োজন এক্ষুনি। বন্ধু বান্ধব সব লেকের পাড়ে ইতিমধ্যে উপস্থিত। সে ত্বরান্বিত পায়ে যাবার জন্যে উত্তেজিত হলো। যেতে যেতে বলল, এসে দেখছি তোকে কি করা যায়। আপাতত রুমে গিয়ে পড়তে বস। তন্ময় দরজা পেরিয়ে বেরিয়ে গিয়েছে। গাড়িটা বের করে ড্রাইভিং সিটে বসেছে। চাবি ঢুকিয়ে গাড়ি স্টার্ট করতেই দেখলো অরু জানালার সামনে দাঁড়িয়ে। চোখ মুখ প্রত্যাশার সাথে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কাজ নামিয়ে দিতেই আগ্রহী গলায় জানতে বলল, কোথায় যাচ্ছেন? তন্ময় ওই সুশ্রী মুখপানে চেয়ে থমকালো। থেমে থেমে জানালো, একটু কাজ আছে। অরু এনিয়ে বেরিয়ে চলেছে। সে সঙ্গে যেতে যাচ্ছে, হাবভাবে স্পষ্ট। ঘুরতে ফিরতে এই মেয়ে পটু, তবে আজ তন্ময় নরম হবে না। অরু যেতে চাই বললেও তার কাট জবাব করেন না। সে মোটেও চায় না অরু সঙ্গে আসুক, নাইবা সে সঙ্গে নেবে। তার বন্ধু বান্ধব এক একটা ঠোঁটকাটা স্বভাবের, মুখ অশ্লীলের চূড়ান্তে। বলে কয়েও ওদের থামানো সম্ভব নয়। গড় করে উলটপালট সব বলবে, যা এই মুহূর্তে তন্ময় চাচ্ছে না অরু শুনুক, জানুক। তাই অবলীলাই বলল, ঘরে যা। দারোয়ান চাচা দরজা খুলে দিয়েছে। তন্ময় এক টানে বেরিয়ে গেল। ক্ষণিকের জন্যে আয়নাতে দেখতে পেল অরুর উদাসীন মুখশ্রী। ওই উদাসীন মুখপানে চাইতেই ইচ্ছে করলো ফিরে গিয়ে ওকে সঙ্গে নিতে। তবে না, সেটা অবশেষে সে করল না। ব্যস্ত সড়কপথ ধরে যেতে যেতে অন্যমনস্ক হলো। এই একটা বাজে স্বভাব তার। অরুকে কোনো বিষয়ে প্রত্যাখ্যান করতে পারে না। যদি কারণবশত করেও তার মন তখন আনচান করতে থাকে। জাদুটোনা কি অতিরিক্ত করেছে তার উপর? না হলে এমন বিচ্ছিরিভাবে ভালোবাসার জালে ফাঁসবে কেন? এমন ফাঁসা ফেসেছে যে ছোট বাসার তো নেই,
এমন ভাষা ফেসেছে যে ছোটবার সাধ্য এই জনবে হবে বলে মনে হচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলে ভাবনা চিন্তা করে সবশেষে ঠিক করলো ফিরে এসে অরুকে লং ড্রাইভে নিয়ে যাবে। এতে নিশ্চয়ই খুশিতে আতপাগল হবে, উদাসীনতার মন খারাপ ছুটে পালাবে। মাহিন পায়ের উপরে পা তুলে বসেছে যাতে হাতে জ্বলন্ত সিগারেট যা সে ক্ষণে ক্ষণে ঠোঁটের ফাঁকে পিষে ধরছে। সম্মুখে রিয়ান উদ্দেশ্যহীন পদচারণা চালাচ্ছে, মুখমণ্ডল জুড়ে অসহায়ত্ব, ভীরু ভীরু হাবভাব, টি শার্ট ভিজে পুরুষালী অঙ্গ প্রত্যঙ্গে লেপ্টে আছে। সৈয়দ চোখ মুখ বুজে তৃপ্তি নিয়ে চিপস খাচ্ছে। খাওয়ার ফাঁকে রিয়ানকে গুনে গুনে 4 বার খেতে সেধেছে। এতে রিয়ান রাগান্বিত হয়েছে, শক্ত হয়ে এসেছিল তার চোয়াল। চোখে 2 বার শাসিয়েছে সৈয়দকে। তাতে কি থেমেছে সৈয়দ? একদমই নয়, উল্টে সে সুর তুলে গাইতে শুরু করলো। একেবারে খেতে না চাইলে সাধো শতবার। ইব্রাহিম 2 পা ছড়িয়ে আধশোয়া হয়ে আছে, মাথাটা সৈয়দের পিঠে, বাদামের খোসা ছাড়িয়ে ওপরে ছুঁড়ে মেরে খেয়ে নিচ্ছে অবলীলায়। এ যাত্রায় সৈয়দের সুরে তাল মিলিয়ে গেয়ে ওঠে। না জানিয়া না বুঝিয়া বন্ধু পীড়িত কইর না, সুজন দীক্ষা কইর পীড়িত মরলে যেন ভুইল না, প্রেমের মরা জলে ডুবে না। রিয়ান এক এক করে বন্ধু নামক শত্রুদের মুখমণ্ডল দেখে নিল, ফোঁস করে সাপের মতন ফেনা তুলল, আঙ্গুল তুলে শাসাতে গিয়েও পারল না। তার হৃদয় ছিঁড়ে তরল রক্ত গড়গড় করে বইছে, কণ্ঠ আটকে এসেছে। মাহিন এবারে মুখ খুলল। আহা চুপ কর তোরা, দেখছিস না রিয়ান ফ্রাস্ট্রেটেড, ওকে মানসিক শান্তি দিবি তো, তাই না? রিয়ান কৃতজ্ঞতা নিয়ে চাইল মাহিনের পানে, চোখ জোড়া উজ্জ্বল হলো, মুখ খুলেছে কিছু বলবে, ওই সময় মাহিন সুর উঠিয়ে গেয়ে উঠল। বিচ্ছেদ তো লেখাই ছিল, পীড়িতি করে লাভ কি হলো সখা? ও সখা গো, পীড়িত করো না। সৈয়দ আর ইব্রাহিম উচ্চস্বরে হেসে উঠল, হাসির তালে দুজন শুয়ে পড়ল। রিয়ান চোখ মুখ ভোতা করে ফেলল। মাহিন তখনও অদ্ভুত গানটি গেয়ে চলল। তন্ময় উপস্থিত হলো এই যাত্রায়। অদূর হতে তাকে দেখে রিয়ান যেন নিজের প্রাণ পাখি হাতে পেয়েছে। এক দৌড়ে এগিয়ে গিয়ে ধরল তন্ময়ের কাঁধ, বিষণ্ণ মুখেতে কাঁদো কাঁদো হাব ভাব। দোস্ত আমারে বাঁচা। তন্ময় অবুঝ নির্বোধ, সে হৃদয় কোচকে শুধালো। কি হয়েছে? ইব্রাহিম হাসতে হাসতে দাঁড়িয়ে বলল, কি আর হবে, ওর জীবনে ব্রেকআপ ছাড়া আর কি হবার আছে? তন্ময় নির্বাক হতভম্ব। আমাকে এতটা তাড়া দিয়ে এই ছোট বিষয়ে ডেকে নিয়ে এসেছিস? রিয়ান বড় বড় চোখে চেয়ে বলল, তুই এইভাবে বলতে পারলি আমার প্রাণের দোস্ত? এবার কিন্তু সিরিয়াস ব্যাপার স্যাপার। ও শুধু আমাকে ব্লক করেনি, লক করেছে। ওর বাসা চেঞ্জ, ওর নাম্বার চেঞ্জ, ও কাজেও যাচ্ছে না। আজকে 4টা দিন ধরে আমি হৃদরোগের পেশেন্টের মতো ছটফট করে চলছি। আয়ুবায়ু সব কমে গেছে। মাহিন শরীর কাঁপিয়ে হাসল, চোখের কোণের জলটুকু মুছে রিয়ানের পানে চেয়ে তন্ময়ের উদ্দেশ্যে বলল, তন্ময়, ওরে জিজ্ঞেস কর ও কি কুকাজ করেছে যে ওকে এভাবে অ্যাভয়েড করবে সুহানি। যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে ওর প্রেমে আমি দিব। তখন বারবার বলেছি বন্ধুর সাথে প্রেম করিস না, কিছু একটা হলে পুরো বন্ধুদের গ্রুপটা নষ্ট হবে। কিন্তু না, গাধাটা বলেই গেল ও নাকি পাগলের মতো ভালোবাসে, কখনো কষ্ট দেবে না, এটসেট্রা। রিয়ান নাক ফুলালো, তীর তীর করে কম্পিত ঠোঁট নাড়িয়ে জানালো, আমি কিছুই করিনি। আমার কোন আমলের কোনো বালের এক্স গার্লফ্রেন্ড নাকি এসেছে ওর কাছে, এসে তখনকার বালশাল দেখিয়েছে। এ নিয়ে এমনটা করতে পারে আমার সাথেও? ওসব তো ফার্স্ট। এত জানি আমি কেমনে, তখন খারাপ ছিলাম, আই এডমি। কিন্তু এখন তো আমি ওসবে নেই। ও ছাড়া কোনো নারীতে আমি 2 বার তাকাতেও পারি না। সৈয়দ চুপ করে একটা মন্তব্য ছুড়ল, 5টা 1000 বার করে নারীদের পানে তাকানোর ফলাফল এখন বেরোচ্ছে। খ্যাসরত দেলুচু। রিয়ান চেঁচালো। সৈয়দ আম গনা কিল ইউ শালা। তন্ময় অশান্ত ভঙ্গিতে মাথা নাড়ালো, বসতে বসতে বলল, চুপ কর তোরা, থাম এবার। রিয়ান থামলো না, কাতর চোখে তন্ময়ের পানে চেয়ে থেকে বলল, কিছু কর, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে মারা যাব।
তন্ময় কপাল দুটো আঙ্গুল ঘষে নির্বিকার গলায় জানতে চাইল। তুই তোদের বাড়ি খুঁজছিস? জ্ঞান বিমূঢ় মুখে শুধালো। আমাদের বাড়ি। তন্ময় হতাশ। তুই তোদের বাড়ি খুঁজেছিস? তোর মায়ের সাথে সুহানের ভালো সম্পর্ক, গিয়ে দেখ, আমোদেই আছে। রিয়ান দাঁড়িয়ে পড়ল, হনহনিয়ে ছুটল, পরপর দৌড়তে লাগলো। মাহিনার সৈয়দ ওর যাওয়ার পানে চেয়ে উচ্চস্বরে হাসল। ধীর গলায় মাহিন বলে ওঠে, কেন বলে দিলি? হারামজাদাটা আরেকটু ছটফট করতো না হয়? তন্ময় বিনা বাক্যে নিঃশব্দে হাসে, মুখে কুলুপ এঁটে বন্ধুদের চক্করে একটি সিগারেট ধরায়। 8টা বাজে, ঘড়ির কাঁটা এসে দাঁড়ায় 9টার দোরগোড়ায়। তন্ময় তক্ষুনি উঠে দাঁড়ায়, বলে, আমি চলে যাচ্ছি। সৈয়দ সন্দিহান স্বরে দুষ্টুমি ভঙ্গিতে বলে ওঠে, আজ এত তারা কিসের মাম্মা? ব্যাপার কি? তোর প্রেয়সী ওরফে প্রিয়তম বুঝি অপেক্ষাতে আছে? বন্ধুদের মশকরাটুকু দুদণ্ড দাঁড়িয়ে থেকে শোনার সময় তন্ময়ের হলো না। সে ততক্ষণে গাড়িতে উঠে বসেছে, গাড়ি স্টার্ট করে একটানে বেরিয়েছে সড়ক পথে। বন্ধুরা শেষ কথাটুকু কানে আসতেই এগিয়ে হেসে ফেলে, বিড়বিড়িয়ে বলে, বলো, কোন প্রিয় নামে ডাকি? প্রেয়সী, প্রিয়তমা নাকি জোনাকি? অস্থিরতা, চঞ্চলতা, ব্যাকুলতা এবং আকুলতা যেসব প্রভৃতির ভাব তন্ময়ের শক্তপোক্ত হৃদয়ে ছিল, এই পর্যায়ে সেসব পোটলাপুটলি বেঁধে হাওয়ায় ভেসে গেল। হৃদয় তীব্র বিদ্রোহী হয়ে উঠল, আন্দোলন ঘোষণা করল যেন। যার জন্যে করল চুরি, দিন শেষে এসেই বলল চোর। বন্ধু বান্ধব ফেলে তড়িঘড়ি করে ছুটে এলো যার জন্যে, সেই রানী ভিক্টোরিয়া তো দিব্যি ঘুরতে বেরিয়ে গিয়েছে। তন্ময়ের অপেক্ষাতে চুপচাপ বসে নেই। অভিমানে তন্ময়ের স্বভাবসুলভ গম্ভীর মুখটা দ্বিগুণ এবং গাঢ়তম ভাবে গম্ভীর হয়ে এলো। জবেদা বেগম চিন্তিত কণ্ঠে শুধালেন, আমার বাবার মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? তন্ময় নির্বিকার হাবভাবে বলল, কিছু না, একটা কফি করে দাও মা। জবেদা বেগমের গলাতে একদলা আগ্রহ গেঁথে আছে। সে না হয় বলে দিলাম, আগে এটা বল আমায়, ভালোই ভালো এলি, যেই শুনলি অরু বেরিয়েছে মুখটা ভোতা করে ফেললি। ব্যাপার কি আমাকেও বল, আমিও শুনে মুখ ভার করি। তন্ময় অস্বস্তিতে পড়ল, লজ্জা পেল ঈষৎ, গম্ভীর মুখে অদেখা সংকোচ, দৃষ্টি ঘুরিয়ে অস্বস্তিটুকু নিপুণভাবে এড়িয়ে গেল। কি সব বলছো? কফি করে দিবে না? তা সরাসরি বলে দাও। জবেদা বেগম ঠোঁট টিপে হাসলেন। বাহ বাহ, কথা ঘোরানো হচ্ছে, বস, এনে দিচ্ছি। তন্ময় লিভিং রুমের সোফাতে গিয়ে বসল। সম্পূর্ণ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মুফতি বেগম আর জবেদা বেগম ছাড়া কেউই নেই এই মুহূর্তে। মোস্তফা সাহেব সবাইকে নিয়ে বেরিয়েছেন। তন্ময় সংবাদপত্র হাতে তুলে নিল, মনোযোগী হওয়ার প্রয়াস। হেডলাইন কোনো রকম পড়তেই চোখ বুজে নিল। সংবাদপত্র ভাঁজ করে পুনরায় টি টেবিলে রেখে দিল। দীর্ঘশ্বাস ফেলে ছাড়ল টেলিভিশন। আর টিভিতে একটি বাংলা নাটক চলছে, সেটাতে ক্ষীণ মস্তিষ্ক নেওয়ার প্রচেষ্টা। কিছুক্ষণ বাদে জবেদা বেগম এলেন কফি হাতে, নিজের জন্যেও চা নিয়ে এসেছেন। ছেলের পাশে বসে কফিটা এগিয়ে ধরেন। তন্ময় নিয়ে পুনরায় টিভির পর্দায় দৃষ্টি ফেলল। একটি ঝগড়ার দৃশ্য চলছে। দুজন গ্রামীণ মহিলা আঁচলে বেঁধে ঝগড়া করছে। ভাষা এবং চেঁচামেচি শুনে তন্ময় স্তব্ধ বিমূঢ়। সে চ্যানেল পরিবর্তন করতে চাইলে জবেদা বেগম বাদ সাধেন। আগ্রহী চোখে চেয়ে বলেন, দেখ কিভাবে ঝগড়া করছে, ঝগড়ার এক একটা কথা পয়েন্টে পয়েন্টে। তন্ময় বাকরুদ্ধ না হয়ে পারল না। আশ্চর্য, এই ঝগড়ার কথা পয়েন্টে পয়েন্টে হলেও আমি দেখি কি করব। জবেদা বেগম বিরক্ত মুখে বোঝালেন, ঝগড়া করাও একটা আর্ট, শিখে রাখা ভালো, কাজে দেবে ভবিষ্যতে। তন্ময় বিরস্ব ভাব নিয়ে উঠে দাঁড়ালো। জবেদা বেগম নিজের থেকে দ্বিগুণ উচ্চতার ছেলেকে টেনে বসিয়ে দিলেন, উৎসাহ নিয়ে বললেন। তন্ময় অগত্যা উদাস নয়নে ফের দৃষ্টি ফেলল টিভির পর্দায়। কফিতে ঠোঁট বসাতে বসাতে মস্তিষ্ক অন্য ভাবনায় বিভোর। এই যাত্রায় মুফতি বেগম আসলেন। তিনি এসেই ভীষণ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? অমনি জবেদা বেগম তাকে টেনে পাশে বসিয়ে দিলেন।
টেলিভিশনের পর্দায় চলতে থাকা ঝগড়া দেখাতে ব্যস্ত হলেন। মুফতি বেগমও অতিমাত্রায় আগ্রহ ভরা নয়নে দেখতে বসেন। দেখে দেখে মন্তব্যও করেন। সে সুযোগের সদ্ব্যবহার করল তন্ময়। আলগোছে উঠে পড়ল। ত্বরান্বিত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। নিজ রুমে ফিরল ঝটপট। আগামীকালের গুরুত্বপূর্ণ অফিস কাগজপত্র সহ ল্যাপটপ হাতে তুলে নিয়ে এগুলো বারান্দার দিকে। বারান্দায় বসলো আরামদায়ক ভঙ্গিতে। অরুতে ল্যাপটপ রেখে কফি খেতে খেতে ব্যস্ত হলো কাজে। কাজে কর্মে মনোনিবেশ হতেই ভুলে বসলো রানী ভিক্টোরিয়া অরুকে, যিনি ধেই ধেই করে ঘুরতে বেরিয়েছে। ঘড়ির কাঁটা এখন 11:20। আসমানের এ সময় গুরুতর দুর্দশা। কালো মেঘে আচ্ছন্ন পরিপূর্ণ আকাশ। ঢাকঢোল পেটিয়ে মেঘেরা গর্জন করছে। চাঁদের কোনো হদিশ নেই। উদাসীন বৃষ্টি এই নামবে নামবে হাবভাব। গাড়ির ধ্বনি কর্ণগোচর হলো। ফিরেছে হয়তো সকলে। তন্ময় উঠল না, নাক ফোলালো। ধ্যান মগ্নতায় কাজে ডুবল পুনরায়। মিনিট চারেকের মাথায় দরজায় করাঘাত পড়ল। পরপর ঢুকলো অরুর মাথাটা। তন্ময় মাথা তুলল না ল্যাপটপ স্ক্রিন হতে। না, সে ফিরে চাইল। অরু ছোট করে আসলাম বিড়বিড়িয়ে জানালো। এতেও তন্ময় বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না। নিজের মতন কাজ করেই গেল। অরু ছোট ছোট পদচারণে বারান্দায় এলো। মাথা ঝুঁকিয়ে দেখলো কর্মরত তন্ময়কে। চঞ্চল চাহনি দ্বারা চেয়ে রইল। বেচারি বেজায় চিন্তিত তন্ময়ের গম্ভীর আগ্রহহীন হাবভাবে। অরু মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধালো। আরে তন্ময় ভাই কি করেন? তন্ময় নিরুদ্বেগ নির্লিপ্ত। ঈষৎ ধ্বনি তুলে ল্যাপটপের কিবোর্ড টিপে চলল। প্রয়োজন অনুভব করল না দৃষ্টি তুলে তাকানোর। অরু আশ্চর্যের সপ্তমে পৌঁছল। চোখমুখ ভোঁতা হলো। অভিমানে সিক্ত হওয়ার জোগাড় তার আঁখি দুটো। কথা বলছেন না কেন? দিন শেষে তন্ময় দুর্বল অরুর প্রতি। ওর সামনে সে অসহায়। চেয়েও দীর্ঘক্ষণ এড়াতে পারে না এই মেয়েকে। বিধাতা তাকে এতটা শক্ত হৃদয় দেননি। এই যাত্রায় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলে, দেখছিস না কি করছি? অরুর বুকের ভেতরটা দুরু দুরু কাঁপলো। তীর কাঁপছে ওষ্ঠদয়। যেন কিছু বলতে চায়। অভিমানে হৃদয় উত্তপ্ত হয়ে ওঠে। এক চিত্তে চেয়ে থাকে তন্ময়ের মুখপানে। ঝুমঝুমিয়ে বর্ষণ নামে তক্ষণি। অরু অন্য মনস্ক ভঙ্গিতে বাইরে তাকায়। বৃষ্টিতে দৃষ্টি পড়তে ভিতরটা ধক করে ওঠে। ছাদে ঘটিত এক একটি দৃশ্য ফিল্মের মতো দুচোখের পাতায় ভাসে। ক্ষণিকের অভিমান অদৃশ্য হয়ে যায়। দৃষ্টি ফিরিয়ে আর চোখে তন্ময়ের পানে চাইতেই দৃষ্টিতে দৃষ্টি মেলে। তন্ময় গুনে গুনে মিনিট খানেক ধরে দেখেছে অরুর লাজুক মুখশ্রী। বৃষ্টির পানে চেয়ে রক্তিম হয়ে আসা ওর গাল জোড়া সে নির্নিমেষ উপভোগ করেছে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই তন্ময়ের শরীর জুড়ে উত্তাপ। দৃষ্টি নিবিড়। নীরবতা ভেঙে বলে, ঘুরতে গিয়েছিলি? অরু ধীরে সুস্থে দুবার মাথা দুলিয়ে বোঝায়, গিয়েছিল। তন্ময় নির্বিকার ভঙ্গিতে বলল, ঘোরাফেরা হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়। অরু চুপচাপ দাঁড়িয়ে, মুখটা চুপসানো। সে ইতস্তত ভঙ্গিতে প্রশ্ন করল, আপনি কি আমার ওপর রেগে? তন্ময়ের কাঠখোট্টা জবাব। না। অরু যেন পাকাপোক্তভাবে স্বীকৃতি পেল। বিড়বিড়িয়ে বলল, আমি কি করলাম? আমার ওপর রাগার কারণ কি? রাগা তো আমার উচিত। তন্ময় শুনেও শুনল না। কাগজপত্র ল্যাপটপ হাতে উঠে দাঁড়ালো। বড় বড় পায়ে বেডরুমে চলে এলো। আশানুরূপ তার পিছু পিছু আবছায়া অনুভব করতে না পেরে আর চোখে পিছনে চেয়ে দেখলো অরু বারান্দাতেই দাঁড়িয়ে এক চিত্তে বৃষ্টি দেখছে। তন্ময় সেই দৃশ্যে থমকালো। হৃদয় অশান্ত। দৃষ্টি নরম হলো। ঢোক গিলে অনুভব করলো ভেতরটা স্রোতের ন্যায়। তার ছোট্ট খাট্ট এক চিলতে অভিমান রইল না। আজর নিজ মোতাবেক কাজ করে বসলো। পা জোড়া নিজ মোতাবেক কাজ করে বসলো।
ধীরে সুস্থে এগুতে থাকলো বারান্দার দিকে। থামলো ঠিক অরুর পেছনে। অরু গ্রিলের ফাঁকফোকর দ্বারা হাত বাইরে দিয়ে রেখেছে। বৃষ্টির জল ছুঁয়ে দিচ্ছে ওর কোমল ফর্সা চিকন হাত। সেই দৃশ্যও দেখতে বেশ লাগছে তন্ময়ের। মনে নিজ হাতটাও বাড়ালো ঠিক অরুর হাতের নিচে। আর চোখে দেখলো এহেন কাণ্ডে অরু হাসছে। মিটি মিটি হাসিটুকু ওর ভালো লাগা কি সুন্দরভাবে জাহির করছে। অরুকে দেখতে নিয়ে অনুভব করলো তার হাতে আরেকটি হাতের স্পর্শের। তড়িৎ সেদিকে দৃষ্টি ফেলে দেখলো অরুর ছোট হাতটা তার বৃহৎ হাতের মুঠোতে যত্ন সহকারে পড়ে আছে। মুহূর্তেই ঈষৎ হাসি খেলা করলো তার ওষ্ঠদয় জুড়ে। অরু এক চিত্তে বৃষ্টি দেখলেও তার বৃষ্টি উপভোগ করা প্রেয়সীতেই নিবদ্ধ হয়ে রইল। বর্ষাকাল পেরুলো ভাদ্র আশ্বিন। চলছে অগ্রহায়ণ মাস। ঋতুর হেমন্তকাল। আজ বুধবার। গত 2 মাস ধরে তন্ময় কাজ সূত্রে ব্যস্ত। সকাল 7টায় বেরিয়ে ফিরে রাত 11টায়, এমনকি মাঝে মধ্যে 12টা ছই। আজকাল শুক্রবার ব্যতীত বাসায় থাকা হয় না। কাল আবার কাজ সূত্রে বেরুতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2 দিন থাকা লাগবে সেখানে। আজই তার ম্যানেজার হোটেল বুকিং দিয়ে রেখেছে। কাল সকাল সকাল রওনা হবে। সেই সূত্র ধরে আজ অফিস হতে তাড়াতাড়ি বেরোনো হয়েছে। তখন ঘড়ির কাঁটা ঘুরছে 7টা। গাড়িটা সবে মাত্র তাদের এলাকায় ঢুকেছিল। ওই সময় কর্ণে প্রবেশ করলো ছোট্টখাট্ট ডাক। গলার স্বর পরিচিত। অয়নের কণ্ঠ চিনতে অসুবিধে হলো না তন্ময়ের। জানালার কাঁচটা খোলা ছিল কিঞ্চিত। এতেই দেখতে পেল অয়নের অবয়ব। সবে মাত্রই 2 গাল জুড়ে দাড়ি কোপ ওঠা শুরু করেছে। বাচ্চা বাচ্চা ভাবটা এখন আর নেই। অয়ন ঝুঁকে হাসি মুখে আবদার ধরে, ভাইয়া 1 কাপ চা খাওয়ার সময় হবে? ছেলেটার কণ্ঠেও অগাধ পরিবর্তন এসেছে। তন্ময় এক চিত্তে কিছুক্ষণ অয়নের মুখমণ্ডল দেখে। সেই মুহূর্তেই তার 2 চোখের পাতায় ভেসে ওঠে বোনের কান্নারত মুখশ্রী। ছোট বোনের কান্নার কারণ তো তার সামনে উপস্থিত এই ছেলেটাই। এর জন্যেই তো দিন রাত কেঁদে কেটে বেড়ায়। যন্ত্রণায় প্রায়শই ছটফট করে। যা হুটহাট তার তীক্ষ্ণ নজরে দেখা দেয়। ভাবনা চিন্তার অদেখা হিসেব নিকেশ কষে। অবশেষে তন্ময় ঠোঁটে ঠোঁট টিপে থমথমে মুখে মাথা দোলায়। গাড়িটা একপাশে রেখে বেরিয়ে আসে। চা পানের দোকানটা অদূরেই। দুজন ধীরে সুস্থে হেঁটে সেখানে পৌঁছিয়ে পাশাপাশি বসে। অয়ন এক ফাঁকে উঠে দাঁড়ায় 2টো চায়ের অর্ডার দিতে। দেবার এক ফাঁকে শোধায়, ভাইয়া সুগার কেমন? তন্ময়ের শর্টকাট জবাব, উইদাউট সুগার। চায়ের অর্ডার দিয়ে এসে মাঝে সামান্য দূরত্ব রেখে পুনরায় তন্ময়ের পাশে বসে অয়ন। 2 হাতের তালু ক্রমান্বয়ে প্যান্টে ডলতে থাকে। ছোট ছোট ঢোক গেলে এই কাজকর্মগুলো নার্ভাসনেসের লক্ষণ। তন্ময়ের বুঝতে আর বাকি রয় না এই ছেলে ঠিক কী নিয়ে কথা বলবে। তবে মুখে সে কুলুপ এঁটে থাকে। গম্ভীর মুখটা দ্বিগুণ রূপে ভারী করে রাখে। সে দেখতে চায় ওর সাহস কত, বুকের পাটা কত বড়। আস্থার পরীক্ষা নেবে সে। কোনো জাদু মন্ত্র ছুঁড়ে পাগল করলো তার আদরের বোনকে। তা তো তাকে যে কোনো মূল্যে জানতে হবে। অয়ন এদিক ওদিক চেয়ে নিজেকে ধাতস্থ করলো। খানিকক্ষণ চুপ থেকে নীরবতা ভাঙতে অপ্রস্তুত গলায় শুধালো, ভাইয়া আপনার দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় নির্বিকার। আলহামদুলিল্লাহ। তোমরা বলো, পড়াশোনা কেমন চলছে? অয়ন জোরপূর্বক সামান্য হাসার প্রচেষ্টা চালালো। ভালো, সামনেই ফাইনাল। মন দিয়ে পড়াশোনা করতে চাচ্ছি কিন্তু পারছি না। তন্ময় উদাস কণ্ঠে উচ্চারণ করলো। আগ বাড়িয়ে আর জিজ্ঞেস করলো না, কেন পারছিস না বাবা? আশায় বিষায় অয়নকে সুযোগের পর্যন্ত দিল না। অপরদিক অয়ন বাকরুদ্ধ হয়ে পড়ল। হাঁসফাঁস করে বেচারা চুপসে গেল। সেই সময় 2 কাপ চা দিয়ে গেল এক বালক। অয়ন একটি কাপ নিয়ে অপরটি তন্ময়ের দিকে এগিয়ে ধরল।
তন্ময় বিনা বাক্যে চায়ের কাপ নিয়ে তাতে চুমুক বসালো। তবে অয়ন চায়ের কাপ হাতে বসে থাকলো, নীরবতাই কথাদের সাজাতে ব্যস্ত যেন। তন্ময় আর চোখে নিশ্চুপভাবে ওর মুখভঙ্গি অনুসরণ করলো, সঙ্গে চায়ে ধীরে সুস্থে চুমুক বসাতে থাকলো। 2 মিনিট নীরবতায় কেটে গেল। চায়ের কাপ ফাঁকা হলো, তবে অয়নের বুলি ফুটল না। তন্ময় আশাহত, এই ছেলেকে দিয়ে বুঝি কিছুই হবে না। যেই ছেলে প্রেমিকার বড় ভাইয়ের সম্মুখে বুক লুকিয়ে বুক ফুলিয়ে ভালোবাসা জাহির করতে পারে না, সে কতটুকু সাহসী হবে, কতটুকুই বা পুরুষত্বের পরিচয় দেবে। এভাবেই তার বোন বয়সে বড়, অয়ন ছোট। বয়সের সঙ্গে যদিও চিন্তা ভাবনা সাহসিকতাও কম হয়, তাহলে তো হবে না। বয়স কম হলেও চিন্তা ভাবনা, ব্যক্তিত্ব এবং পুরুষত্ব থাকতে হবে অধিক, যার তার হাতে তো আর আদরের বোন সে তুলে দেবে না। ফাঁকা চায়ের কাপ হাতে উঠে দাঁড়ালো তন্ময়। 2টো চায়ের বিল অয়নের পূর্বে মিটিয়ে দিল। অয়নের উদ্দেশ্যে বলল, থাক তাহলে, পরে দেখা হবে। তন্ময় কয়েক কদম হেঁটে চলে গিয়েছে। অয়ন দৌড়ে গিয়ে তন্ময়ের সামনে দাঁড়ালো। তাদের আশপাশটা আঁধারে এবং নির্জন, মানুষের আনাগোনা কম। অয়ন ঘন ঘন শ্বাস নিল, চোখ মুখ শক্ত করে সময় নিয়ে দৃঢ়ভাবে জানালো, ভাইয়া, আমি আমি সাবিয়াকে ভালোবাসি। যতটা ভালোবাসলে নিজের অস্তিত্ব ভুলে যাওয়া সম্ভব ততটা। তন্ময় নিরুদ্বেগ মুখশ্রী দেখে অয়নের মুখমণ্ডলের হাবভাব পরিবর্তন হয়। কিঞ্চিত বিস্ময় খেলা করে ওর চোখ ছোড়া জুড়ে। তন্ময় সে চোখে চেয়ে তর্জনী তুলে বলে, বলে নয়, করে দেখা। চোখে আঙ্গুল তুলে বোঝা বয়স কিছুই নয়। বিশ্বাস করা, ইউ ক্যান হ্যান্ডেল হার, ইউ ক্যান টেক কেয়ার অফ হার। আমরা ওকে রাজকুমারীর মতো বড় করেছি, এবার তার হাতে তুলে দেব যে রানীর মতো বাদবাকি জীবন রাখতে পারবে। তো অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল, ক্রমাগত মাথা দোলালো, উচ্ছ্বাস খেলা করলো ওর চোখ মুখ জুড়ে। অটল বলিষ্ঠ কণ্ঠে বলল, আমি নিজেকে প্রমাণ করেই আসব। ওর হাত চাই। ভাইয়া, আপনি শুধু আমায় একটি সাহায্যের নাম ওয়াদা করুন, তাহলে আমার সামনে এগোতে কোনো সমস্যা হবে না। তন্ময় আগ্রহী গলায় শুধালো। কি? অয়ন এ যাত্রায় বিধ্বস্ত হলো। কয়েকদিন পর পর শুনছি ওকে দেখতে এসেছে, বিয়ে শাদির কথাবার্তা চলছে। এসব আমাকে মানসিকভাবে শান্তি দেয় না। আমি পড়াশোনায় মন বসাতে পারছি না। প্লিজ ভাইয়া, আমাকে 2 বছর দিন, এর মধ্যে ওর বিয়ে শাদির আটকে রাখুন। আমি কথা দিচ্ছি, আমি সেই অয়ন তৈরি হব যে অয়নের হাতে আপনি নির্দ্বিধায় সাবিয়ার হাত তুলে দিতে পারবেন। তন্ময়ের থমথমে মুখের পরিবর্তন ঘটে, ভ্রুদয় শিথিল হয়ে আসে। ডান হাত উঠিয়ে অয়নের প্রশস্ত কাঁধে রাখে। বেস্ট অফ লাক। অয়ন হেসে বলে, থ্যাংক ইউ। বাই দা ওয়ে ভাই, আপনি তো বুঝবেন আমার ভালোবাসা সাবিহাদার। তন্ময় আশ্চর্য হয়, চওড়া কণ্ঠে শুধায়। কিভাবে বুঝবো? অয়ন লাজুক ভঙ্গিতে জানায়, এক সত্যিকারের প্রেমিক চেনে আরেক সত্যিকারের প্রেমিককে। এবার তন্ময় আশ্চর্যের সপ্তমে পৌঁছয়। অষ্টদয়ের মধ্যে কিঞ্চিত ফাঁক হয়। সে ভাষা হারিয়ে বসে ক্ষণিকের জন্যে, নিজেকে স্বাভাবিক করে কোনো রকমে প্রশ্ন ছড়ে। কে সত্যিকারের প্রেমিক? অয়ন মিটিমিটি হেসে ফেলে। আপনি? ভাইয়া, আমি তো জানি আপনি ওরকে ভালোবাসেন। আত পাগলও এক দেখাতেই বলে দিতে পারবে। আপনার চোখ মুখ তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। তন্ময় নিশ্চল নিস্পন্দ, চোখে মুখে লেপ্টে অবিশ্বাস্যতা। তন্ময় স্তভীভূত অবস্থার ফায়দা তুলে অয়ন এই ফাঁকে এক দৌড়ে পালালো। মিনিটের মধ্যে ওকে আর দূর দূরান্তে দেখা যাচ্ছে না। তন্ময় এক পর্যায়ে ডেকেও ওর সাড়া পেল না। অজ্ঞাত চিন্তায় পড়ল ভীষণ। তার গম্ভীর মুখে কি লেখা, সে অরুকে ভালোবাসে? না হলে এক দেখাতে মানুষ কিভাবে বুঝবে? অয়নই বা কিভাবে বুঝতে পারল? জটিল সমস্যা। শাহজাহান বাড়ির দোরগোড়া পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে ঘড়ির কাঁটা ঘুরছে 8টাতে। তন্ময় গাড়িটা পার্কিং করে বেরোতেই সর্বপ্রথম খেয়াল করলো অরুকে।
দোতলায় দাঁড়িয়ে রয়েছে মুখ ভোঁতা করে, অর্ধখণ্ডিত ধবধবে সাদা চাঁদ সহ সহস্র নক্ষত্র ঠিক ওর মাথার ওপরে। সেই চমৎকার আসমান অবলীলায় দেখছে। নয়ন যুগল জুড়ে নিত্যকারের মুগ্ধতা নেই, উদাস হতাশ ওর হাবভাব, যেন পৃথিবীতে ও পরিপূর্ণভাবে একাই আছে, ওর কেউ নেই। তন্ময়ের ক্লান্ত মুখপানে ঈষৎ আবিরের ছটা পড়ল এই যাত্রায়। সে স্বেচ্ছায় গাড়ির দরজাটা বিকট ধ্বনি তুলে লাগালো। এতে কাজ হলো বটে। ওরও তড়িৎ দৃষ্টি নিচে ফেলল। তন্ময়কে ফিরতে দেখে বাকরুদ্ধ হলো। ক্ষণিক চোখ বড় বড় করে চেয়ে রইল। দৃশ্যমান রূপে তার ভোঁতা মুখটুকু উচ্ছ্বাসে রূপান্তরিত হয়ে এলো। পর মুহূর্তেই সহাস্য মুখে হাত উঠিয়ে ব্যাকুল গলায় চেঁচিয়ে ডাকল, তন্ময় ভাই, এই যে আমি উপরে। তন্ময় এমন এক ভাব ধরল যেন অরুকে সে মাত্রই খেয়াল করলো। কিছুক্ষণ আগে ভ্যাবলার মতন ওকে দেখা ব্যক্তিটি সে নয়। প্রেয়সীর অ্যাটেনশন পেতে শব্দ তোলা ব্যক্তিটি একদমই সে নয়। প্রিয়তমার মুখ দেখে ঈষৎ হাসা ব্যক্তিটিও সে নয়। এ যাত্রায় তন্ময় দৃষ্টি তুলে গম্ভীর মুখে মাথা দোলালো, আর চোখে আরও দুবার চাইল। তড়িৎ পদচারণে ভেতরে ঢুকলো। দৈনন্দিনের ন্যায় আজ আর লিভিং রুমে এক মুহূর্তের জন্যে দাঁড়ালো না। সোজা সাপটা সিঁড়ি বেয়ে দোতলাতে উঠে এলো। ওরও দাঁড়িয়ে হাস্য উজ্জ্বল মায়াবী মুখখানা নিয়ে, পরনে মসলিনের কামিজ, ওড়নাটা কি সুন্দর ওর চারিপাশে জড়িয়ে। ওর এই হাস্য উজ্জ্বল মায়াবী মুখমণ্ডল চাদর মতো কাজ করলো, টনিকের ন্যায় দূর করলো তার সারা দিনের ক্লান্তি, রাগান্বিত অনুভূতি। হাওয়ায় ভেসে গেল সব রকমের কাজকর্মের চিন্তা ভাবনা, একদলা আবেগ, অপরিসীম ভালোবাসা ব্যতীত কিছুই অবশিষ্ট রইল না হৃদয়ে। অদৃশ্যভাবে নরম হয়ে এলো ভঙ্গিমাযুক্ত তার গম্ভীর মুখ। অরুণচণ্ডী রূপে ছটফটে গলায় শুধালো, আজ থেকে বুঝি 8টায় ফিরবেন, ঠিক আগের মতো? অরুর মুখশ্রী জুড়ে প্রত্যাশা, জলজল করছে আঁখি দুটি। ওই প্রত্যাশা ভর্তি মুখমণ্ডল হতে তন্ময় দৃষ্টি ফিরিয়ে নেয়। ইচ্ছে করছে না প্রত্যাশা ভেঙে সত্যিটা জানাতে। দ্বিধাদ্বন্দ্বে ভোগা তন্ময়ের পূর্বেই বাচ্চা বাচ্চা কণ্ঠটি অদূর হতে বলে ওঠে, তন্ময় ভাইয়া কাল চট্টগ্রামে যাবে, এর জন্যই তো আজ তাড়াতাড়ি ফিরেছে। ওরূপী তুমি দেখছি কিছু জানো না? দীপ্ত দৌড়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠে এসেছে। কোকড়া চুলগুলো ওর হাঁটার তালে তাল মিলিয়ে দুলছে। স্বাস্থ্যসম্মত মুখটা হাসির পরশে গোল আলোর ন্যায় হয়ে আছে। অরুর সেদিকে ধ্যান নেই। সে অবাকের চূড়ান্তে, কণ্ঠে বিস্ময়। কি? তন্ময় আল গোছিয়ে নিজের কক্ষের দিকে হাঁটা ধরে। রেগে মেগে অস্থির অরু তার পিছু পিছু আসছে আর প্রশ্ন করে যাচ্ছে, আপনি কি কাল সত্যি চট্টগ্রাম যাচ্ছেন? কয়দিনের জন্য যাচ্ছেন? কেন যাচ্ছেন? তন্ময় চোখ তুলে দীপ্তের পানে চাইতেই দীপ্ত কি বুঝল কে জানে। সে হেসে দৌড়ে চলে গেল। আগ্রহ চোখে তাকে আর ফিরে তাকাতে দেখা গেল না। অরুর অবশ্য সেদিকে গভীর অভিনিবেশ নেই। সে তখনও একাধারে প্রশ্ন করাই ব্যস্ত। তন্ময় ধৈর্য সহকারে অনিমেষ শুনতে ব্যস্ত। অরুর বয়সটা এমন এক জায়গায় এসে থেমেছে যেখানে সব কিছুতেই ওর বড় কৌতূহল। তন্ময়কে নিয়েও ওর কৌতূহলের শেষ থাকে না। আজকাল সাহস হয়েছে বড়। পূর্বে একটু ভয় পেত, এখন ভয়ের ভয়টুকুও পায় না। উদ্গ্রীব চোখে চেয়ে বিড়বিড়িয়ে সব ধরনের প্রশ্ন করে বসে। সেদিন জিজ্ঞেস করছিল সে মোট কটা প্রেম করেছে। তন্ময় প্রেম করেনি। বন্ধুবান্ধব থেকে পরিবার পরিজন কম বেশি সকলেই জানে। ওরও শতভাগ জানে। ও আবার না জেনে আছে নাকি? তবুও একই প্রশ্ন করে বেড়াবে। এতেই বোঝা যাচ্ছে তার ফেলে আসা যুবককালের কলেজ ভার্সিটির জীবন সম্পর্কে জানতে মেয়েটা অত্যন্ত আগ্রহী। তবে তন্ময় ঠিক আজ করতে পেরেছে। আসল আগ্রহখানা কোথায়? তাকে কতজন প্রপোজ করেছে, কত শত মেয়েরা পিছু ঘুরেছে, এসব শোনার প্রবণতাই বেশি। সাবিহাও একদিন ইনিয়ে বিনিয়ে কৌতুক সুরে বলেছিল, তোমাকে ঠিক কতগুলো মেয়ে পছন্দ করেছে? এই সম্পর্কে জানতে ওরুর আগ্রহের শেষ থাকে না। আকাশ ভাইয়ার যুবককালের আলোচনা করতে বসলেও ও নির্বিকার থাকে।
যেই তোমার কথা ওঠে ওর থেকে ভালো শ্রোতা আর হয় না। তন্ময় ভেবে পায় না এসব জানার আগ্রহ কেন ওর এত। সারাদিন ওর মাথাতে ঠিক কী চলে। বাল্যকালে তন্ময় একটি ইংরেজি নোবেলের বাংলা অনুবাদ পড়েছিল। যুবতী মেয়েদের মতিগতি বোঝা আর পর্বতের চূড়া ছুঁতে পারা অনেকটা একই বিষয়। তন্ময়ের আপাতত তাই মনে হচ্ছে। আতপাগলটার মাথাতে কি ঘুরে বেড়ায় ওই জানে। সে নিপুণভাবে দেখে শুনে রেখে বড় করেছে, ঠিক আছে, তবে সবসময় তো দেখে রাখতে পারেনি। স্কুলের গণ্ডি তো একাই পেরিয়ে এসেছে, কলেজেও পড়েছে, কখনো তন্ময়কে আশাহত করেনি। ও সর্বদাই গুড গার্ল থেকেছে। ছেলেদের সাথে মেলামেশা বলতেই শুধু এহসান আবার বোকাশোকা ছেলে। একই বয়সের হলেও ছেলেটা অরুকে বোনের নজরে দেখে। তন্ময় দৃষ্টি দেখেই বুঝতে পারে, তাই কখনো নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন মনে করেনি। অরুর ছেলে বুদ্ধিহীনতা একদিকে তন্ময়কে প্রশান্তি দেয়। সে আবার পসেসিভ ধাঁচের মানুষ, যা নিজের তা একান্তই নিজের। সেখানে অন্য কারো দৃষ্টি পছন্দ অপছন্দ তার ঠিকঠাক হজম করতে পারছে না। অরু যখন নবম দশম শ্রেণীতে পড়তো, সহস্র ছেলে পেলে তন্ময় আড়ালে আবডালে পিটিয়েছে। অরুকে প্রপোজাল দিয়েছে বলে সেসব কথা কে জানে? কেউ নয়। আড়ালে আবডালে কাজ সেরে সেখানেই ব্যাপারটা ধামাচাপা দিয়ে রেখেছে। এসব ভেবে দুর্লভ হাসে তন্ময়। স্বভাব সুলভ হাত বাড়াই পরন্ত শার্টের বোতাম খুলতে। অফিস হতে ফিরে ঘরে প্রবেশ করা মাত্রই এটি তার প্রথম অভ্যেসে পরিণত কাজ। আজও তাই করতে ধরেছিল। বুকের কাছটাই দুটো বোতল খুলতেই অরুর অস্তিত্ব মস্তিষ্কে এলো। তৎক্ষণাৎ হাত গুটিয়ে নিল। আর চোখে পিছু চেয়ে দেখলো অরু থমথমে মুখে দাঁড়িয়ে, কণ্ঠে একরাশ অসন্তুষ্টি বিদ্যমান। তন্ময় ভাই, আপনি কি সত্যি চট্টগ্রাম যাচ্ছেন? তন্ময়ের মুখশ্রী গম্ভীর ধাঁচের। ওষ্ঠদয় জুড়ে সামান্য হাসি না থাকলে তাকে চূড়ান্ত গম্ভীর দেখায়। সুদর্শনও বটে, এতে সাতক্ষণ তার মাফও হয়। এবারও নিত্যকারের ন্যায় গম্ভীর মুখে নাকমুখ জবাবে বলে। এতে অরুর অসন্তুষ্টি দ্বিগুণ হলো বলে। তবে শেয়ানা মস্তিষ্ক খাটিয়ে ভেবে চিনতে শেষমেশ চ্যাত করে ওঠে না। এই সময়ে বুদ্ধিমান লোকেরা নিজেকে শান্ত রাখে। সেও শান্ত হাবভাবে, ভীষণ রকমের নরম গলায় শুধায়। চট্টগ্রাম খুব সুন্দর, তাই না? তন্ময়ের দক্ষ মস্তিষ্ক মুহূর্তেই লক্ষ্য করলো অরুর কণ্ঠের পরিবর্তন। কিছুক্ষণ পূর্বের কণ্ঠে ছিল এক ঝাঁক তিক্ততা, এখনকার কণ্ঠে মধু ঝরে ঝরে পড়ছে। বিড়াল মাছের মতো ছটফট করছে। তন্ময় অন্য পাশে ঘুরে ফাইল দেখার ভান ধরল। তার নির্লিপ্ততা এই যাত্রায় ভাঙতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে হাসিটুকু গিলে ফেলল সযত্নে। অরু ঘুরে ফিরে অরুণ চণ্ডী রূপে সম্মুখে এসে দাঁড়ালো। মাথাটা বেঁকিয়ে চোখ তুলে চেয়ে ফের জানতে চাইল। সুন্দর, তাই না? তন্ময়ের ভাবান্তর হলো না বুঝি। সে নির্বিকারের চূড়ান্তে গিয়ে এবারও ছোট করে বলল। অরুর উতলতা এতে মোটেও দমানো গেল না। আমি কখনো যাইনি, একটু ঘুরে আসতে পারলে মন্দ হতো না, তাই না? তন্ময় ভ্রুদয় কুঁচকে বসল। মস্তিষ্ক পাতি চলল যেন। এই মুহূর্তেই সে স্পষ্ট খেয়াল করলো অরুর আকার ইঙ্গিত কোন নদীতে ছুটছে। ও ঠিক কোন নদীর মাঝে নজর ফেলছে তাও কিঞ্চিত আন্দাজ করতে পেরেছে। তন্ময় স্তম্ভিত গলায় কোনো মতে বলল। অরুর চোখ মুখে প্রত্যাশা। ভাবছিলাম এবার ঘুরে আসবো। কি? অরু নিপুণ দৃষ্টি ফেলে চটপটে ভঙ্গিতে শুধালো। আপনার সঙ্গে আমায় নেবেন? তন্ময় বাকরুদ্ধ, চমকিত চোখে চাইল। হৃৎপিণ্ড ওথাল পাথাল সমুদ্রের ন্যায় কয়েক দফাতে লাফালো। পরপর শান্ত হলো পরন্ত স্থির নদীর মতো। অরুর ভোলাভালা সরল মুখখানিতে দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ল। কি বললি? অরু খানিক গুটিয়ে এলো। সঙ্গে যেতাম? সঙ্গে গিয়ে? অরুর হেলদোল হলো না। একটু ঘুরবো। তন্ময় বিরক্ত হওয়ার প্রয়াস করল। চোখে মুখে গাম্ভীর্যতা আনতে চেয়ে বলল। আমি কি ঘুরতে যাচ্ছি? অরুর কণ্ঠ মিনমিনে শোনালো। আপনি কাজকে সারাদিন করবেন, যতক্ষণ করবেন ততক্ষণ আমি হোটেলেই থাকবো। আপনি ফিরলে না হয় একটু ঘুরবো।
তন্ময় অশান্ত ভঙ্গিতে অন্যদিকে ছুটল। অরু পিছু পিছু চলে এলো। একই প্রশ্ন বারংবার করে মাথাটা খেতে লাগলো। শেষমেশ চোখ মুখ বুজে বলল। বাবার পারমিশন নিতে পারলে যেতে পারবি। অরুর নিভু নিভু চোখ জোড়া জল করে উঠল। উত্তেজনায় ধরপড়িয়ে উঠল বুকের ভিতরটা। অবিশ্বাস্য গলায় বলল, সত্যি চাচুর পারমিট পেলে যেতে পারবো? পরে আবার অস্বীকার করে বসবেন না তো? তন্ময় ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। চাচুর পারমিশন পাওয়া এক চুটকির ব্যাপার। অরু এক দৌড়ে বেরিয়ে গেল। তন্ময়ের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিছানার গা ছেড়ে বসলো। নিজ ভাবনায় বিফোর হলো। অরুকে নেওয়া কি ঠিক হবে? পাংচুয়াল কোনো টুইস্ট না হয়ে যায় আবার। সে আজকাল আর নিজেকেই ভরসা করতে পারছে না। যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখছে। অরুর সঙ্গে একত্রে নিরিবিলি সময় কাটানোর ভাবনার সাহস করে না। কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়, বিপরীত চরিত্রের প্রতি মহব্বত দ্বিগুণ আসে। আর তার বেলাতে দুটোই খাপে খাপে মিলে গেল। আশ্চর্য! মোস্তফা সাহেব মাত্রই ফিরলেন অফিস থেকে। তার আবার আজকাল কাজের চাপ। নতুন শিপমেন্ট এসেছে গোডাউনে। সব কাজ কি আর ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট দিয়ে করানো যায়? নিজেকেও খাটতে হয়। ক্লান্ত দিন শেষে বাড়ি ফিরেই লিভিং রুমে বসেন। জবেদা বেগম ঠান্ডা লেবু শরবত হাতে এলেন। ডেকে গ্লাস ধরিয়ে বললেন, ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। মোস্তফা সাহেব উদাসীন গলায় বলেন, তা না হয় নিলাম। নিলাম নয়, নেব। অগত্যা শরবতটুকু গিলে উঠে দাঁড়ান মোস্তফা সাহেব। সেই মুহূর্তেই ওরও উপস্থিত হয় ঝড়ের গতিতে। তন্ময় দোতলায় দাঁড়িয়ে নিপুণ দৃষ্টিতে সবটাই দেখতে প্রস্তুত। ওরও এক পলক দেরি না করে জানায়, চাচু, আমি চট্টগ্রাম যেতে চাই। চট্টগ্রাম ঘুরতে চাই। সেখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য আমার এই চোখ জোড়া অধীর আগ্রহে তৃষ্ণার্ত। বেকুব বনে গেলেন মোস্তফা সাহেব। আচ্ছা, তা না হয় গেল। সবার সাথে কথাবার্তা বলে 2 দিন বের করে নিলে মিলেমিশে যাবে। ওরু বিব্রত হলো খানিক, তবুও সরল গলায় বলে গেল, আমি কাল যেতে চাচ্ছি। মোস্তফা সাহেব আশ্চর্য হয়ে বলতে নিলেন, কালকে নিয়ে যাবে। বাকিটুকু গলায় আটকে গেল। কাল তো তার গুণধর পুত্র চট্টগ্রাম যাবে। ওরু কি তার সাথে যাচ্ছে? ভ্যাবাচাকা খেয়ে সে মাথা তুলতেই ছেলেকে দেখলেন। খবিশটা হাসছে। দেখছে কাণ্ড ছেলের। লাজ লজ্জা নেই বললেই চলে। যাকে বোনের নজরে দেখে না তার সাথে কিসের ঘুরতে যেতে যাওয়া? নির্লজ্জ ছেলে একটা। কোনো ঘোরাফেরা হবে না। বিদ্রোহী কণ্ঠে মোস্তফা সাহেব সাপ দ্বিমত করতেই মুখ খুললেন। পূর্বেই আনোয়ার সাহেব লিভিং রুমে আসতে নিয়ে বলেন, তন্ময় তো যাবে কাল চট্টগ্রাম। ওর ঘরে এসো। শোনো, ভাইয়াকে আবার জ্বালিও না। কাজ করে ফ্রি হয়ে ঘুরতে নেবে। সে পর্যন্ত ভদ্রভাবে থাকবে, যা বলে শুনবে। পারমিশন পেয়ে অরুর হৃদয় আনন্দে উচ্ছ্বাসে পরিপূর্ণ। অন্যদিকে মোস্তফা সাহেব ভোতা মুখে ছেলের দুর্লভ হাসিটুকু কোনো মতে সহ্য করে বলেন, এই ছেলে, তোমার সাথে কথা আছে, বাগানে আসো। চাঁদবিহীন মেঘহীন আধারে আসমানটা মাথার উপরে। জমিনে সবুজ শীতল ঘাস, চারিদিকে অহরহ ফুলের লালিত্য। বাগানে দাঁড়িয়ে বাল্বের সাদা আলোতে নিজের গম্ভীর মুখ প্রদর্শন করে মোস্তফা সাহেব থমথমে গলায় ছেলের উদ্দেশ্যে বলেন, বাবা আমার, বসুন, একটুখানি দুঃখ সুখের আলাপ করি। তার কাঠিন্যতা তন্ময় দেখল না, অবুঝের মতন শুধু মাথা দোলালো। একজন ভদ্র সভ্য সন্তানের ন্যায় পার্শ্ববর্তী চেয়ারে বসল। নয়ন যুগলের দৃষ্টি অদূরে নিক্ষেপ করা। ছেলের মুখপানে করা দৃষ্টি ফেলে মোস্তফা সাহেব অসন্তোষ গলায় শুধালেন, কিছু বলার নেই। তন্ময় নির্বোধ সাজল। বাবার চোখে চোখ রেখে অপরিপক্ক নাটকীয়তার ভান ধরে বলল, মস্তিষ্ক আমার অসচল না হলে যতটুকু মনে আছে আমি তোমাকে ডেকে আনিনি, বরঞ্চ তুমি আমায় ইশারায় ডেকে এনেছো। কি বলবে বলো, কাজ আছে। মোস্তফা সাহেব মুখে গাম্ভীর্যতা লেপটে বললেন, কি কাজ? ব্যাগপত্র গুছিয়ে চট্টগ্রাম যাওয়া? তন্ময় অবলীলায় বলল, নাকি চট্টগ্রাম না গিয়ে কক্সবাজার যাব, সেখানে থেকে না হয় সেন্ট মার্টিন?
মোস্তফা সাহেবের বুকের ভিতরটা ধরপড় করে উঠল। উচ্চ কণ্ঠে ধমকের সুরে ডেকে উঠল। তন্ময়, তন্ময় নিজ মনে জিহ্বা কামড়ালো। বেশি হয়ে গেল? সে তো লেকপুল করছিল মাত্র। এতটা সিরিয়াস হলে হয়? নদীতে নৌকা ঘোরানোর মতো নিজের কথার ধরন ঘুরিয়ে ফেললো। সেদিন অনিকেত আঙ্কেলের সাথে দেখা হলো। দেখে বোঝার উপায় নেই ভদ্রলোক 50-এর ঘর পেরিয়েছেন বয়সে। এখনও ইয়ং। মায়ের কথা জিজ্ঞেস করলো, এখনকার ছবিও দেখতে চাইল। চোখে মুখে তার স্নেহ লুকিয়েছিল। হ্যাঁ আরে বেচারা। মোস্তফা সাহেবের মস্তিষ্ক ছেলের অদেখা তড়িৎ টানেতে চলল। ভুলে বসলো পূর্বের চিন্তা ভাবনা, তর্ক বিতর্কতা। তন্ময় যে নদীতে নিল, সে সেই নদীতেই ডুবে হাপুস ও হুপুস করে শুধালেন। তুমি দেখিয়েছিলে ছবি, খবরদার আমার স্ত্রীর ছবি ওই শয়তানকে দেখাবে না। নাকি দেখিয়েছ? নাম্বার টাম্বার চেয়েছিল নাকি? হারামজাদাটা ফিরলে কবে প্যারিস থেকে? ফিরে অন্যের স্ত্রীর ভালো মন্দ জানতে চলে এসেছে, নির্লজ্জ। তন্ময় আতঙ্কের ভান ধরে চমকিত গলায় বলল। আমি তো মায়ের নাম্বার দিয়ে দিয়েছি। মোস্তফা সাহেব এক লাফে দাঁড়িয়ে পড়লেন, আঙ্গুল তুলে ছেলেকে শাসালেন, আর একটি মিনিট অপচয় না করে তড়িৎ পায়ে ছুটলেন বাড়ির ভেতরে। বাগানে বসে থাকা তন্ময়ের কর্ণে প্রবেশ করছে তার উচ্চ কণ্ঠে। জবেদা, তোমার ফোনটা কই? দেখি ওটা আমাকে এক্ষুনি দাও। তন্ময় দুচোখের পাতা বোচে কপালে ডান হাত চেপে শব্দহীন হাসলো। হাসির তালে কাঁপলো বুক। একচোট হেসে চোখ মেলে তাকাতেই অপ্রস্তুত হলো। হাসিটুকু আলগোছে গিলে নিল। সম্মুখে বিচলিত চমকিত আগ্রহের সপ্তমে চড়ে বসা অরু দাঁড়িয়ে। কখন এলো মেয়েটা? অরু বড় বড় চোখে চেয়ে শোধালো। এইমাত্র আপনি কি হাসছিলেন তন্ময় ভাই? আমি কি যথার্থ দেখেছি? আমার এই চোখ ভুল দেখেনি তো? কেন মনে হচ্ছে আমার সামনে হুবহুব আপনার মতো দেখতে একজন জিন বসে? তন্ময় তো প্রায়শই হাসে। ও কি দেখে না? এমন আশ্চর্য হবার মতো বিষয় কি এটা? আরুর প্রশ্নের সামনে আর ওর মুখের হাবভাব দেখে তন্ময়ের এ যাত্রায়ও হাসি পেল, তবে হাসলো না। নির্বিকার ভঙ্গিতে বলল, আমি জিন। অরু ফ্যালফ্যাল চোখে চেয়ে বলল, জিনের বয়স কত? নিশ্চয়ই তন্ময় ভাইয়ের থেকেও বেশি। তন্ময় ভাইয়েরই তো 30। তন্ময় আশ্চর্য হলো, মুহূর্তেই ভয়ঙ্কর চটে গেল। গমগমে গলায় বলল, 30? এক চর মেরে দাঁত ফেলে দেব। আমার 28। তুই 30 কোথা থেকে জানলি? অরু সাদা ফকফকে দাঁত দেখিয়ে হেসে বলল, মাত্র 2 বছরের ব্যবধান, ওই একই ব্যাপার দাঁড়ালো না? তন্ময় স্তম্ভিত না হয়ে পারল না। আশ্চর্য। সাধারণ বিষয়ে হাস্য উজ্জ্বল তন্ময় যে ক্ষেপে উঠবে তা কি অরু জানতো? সে ধীরে সুস্থে পিছু টেনে যাচ্ছে। কয়েক মাস মোড়েই যেই মুখে দৌড় লাগালো। তন্ময় পিছু হতে চেঁচালো, এই তুই দাঁড়া। কে শোনে কার কথা? অন্যদিকে বাবাকে নাকানি চোবানি খাইয়ে তৃপ্তিতে আনন্দে থাকা তন্ময়ের আনন্দ আর রইল না। থমথমে হয়ে এলো মুখমণ্ডল। ভ্রুদয় কুঁচকে ফেলল। চোখ মুখে আধার নামিয়ে বিড়বিড়িয়ে উঠল, আমার বয়স ওর বেশি মনে হচ্ছে? মাত্র 28ই তো। এর থেকে ভালো বয়স হতেই পারে না। পরের দিন অরু কই মাছের মতো ধরপড়িয়ে তার সম্মুখে ঘুরে ফিরে বেড়ালো। এতে তার হৃদয় কুঁচকে ফেলল। চোখ মুখ আধার নামিয়ে বিড়বিড়িয়ে উঠল। পরের দিন আরো কই মাছের মতো ধরপড়িয়ে তার সম্মুখে ঘুরে ফিরে বেড়ালো। এতে তন্ময় নির্বিকার হয়ে রইল। চোখ তুলে অগোচারেও তাকালো না। গতকাল রাতে ওর বলা কথাটুকু এখনো তার হৃদয়ে গেঁথে আছে। এভাবেই বয়সের ব্যবধান তার গলায় আটকা হয়ে বিঁধে থাকে। অপরদিকে তারা দুদিনের জন্য বেরোবে মাত্র, তাও কাজের সূত্রে। তবে মহারানী ভিক্টোরিয়ার লাগেজ দেখে তাহা বোঝানোর উপায় নেই। এই লাগেজ দুদিনের বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে ও লম্বা। জবেদা বেগম সুমিতা বেগম বেশ ভোরে ওঠে কয়েক ধরনের রান্নাবান্না করেছেন, সেই সবই 2 বাচ্চার জন্য দিয়ে দিয়েছেন। খিদে ফেলে যেন চটপট নাড়িয়ে বিদায় জানায়। খিদে পেলে যেন কোনো রকম হাত নাড়িয়ে নিতে না পারে। কোনো রকমে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে তড়িৎ অরু গাড়িতে উঠে বসলো। তার উতলতা দেখে হাসলো সাবিহা আর রুবি। দীপ্ত আফসোস সুরে জানালো,
আমিও যেতে চাচ্ছি। মুফতি বেগম কান টেনে ধরেন ছেলের, নিজের সঙ্গে নিতে নিতে বলেন, স্কুলে যাবে কে? মোস্তফা সাহেবের চোখ মুখ চূড়ান্ত গম্ভীর, এতে উদাসীন তন্ময়, হাবভাব একই তার। সে আলগোছে বাবার উঁচু নাকের ডগা দিয়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠে বসে। মোস্তফা সাহেব মনে মনে তিরস্কার করেন নিজেকে। তিনি দিব্যি বুঝে ফেলেছেন ছেলে তাকে সুকৌশলে গতকাল বোকা বানিয়েছে, তার সফট স্পটের ফায়দা তুলেছে বাটপাড়ের মতো। তার ছেলেটা এমন কিভাবে হয়ে গেল? আশ্চর্য। আরও স্টোরিও ছাড়লো। একটি বাংলা গান চলছে, মেয়ের নৌকা তুমি, গানের সঙ্গে তালে তালে মিলিয়ে গুনগুনিয়ে সুর তুলে যাচ্ছে। গানের সঙ্গে তালে তাল মিলিয়ে গুনগুনিয়ে সুর তুলে গান গাইছে। জানালার কাচ নামানো, ও গাড়িতে থাকলে কখনো কাচ তুলে রাখা যায় না। তন্ময় বৃথা চেষ্টাটুকু করলো না তোলার, গাড়ি চালাতে মনোযোগী হলো। সূর্যের সোনালি রশ্মি ক্ষণে ক্ষণে এসে ভিড়ছে ভেতরে, তীক্ষ্ণ ভঙ্গিতে চোখে লাগছে। ডান হাতের স্টিয়ারিং কন্ট্রোলে রেখে বাম হাতের প্রাইভেট স্পেস হতে সানগ্লাসটা বের করে নিল, সেটি পরে ফেললো অবলীলায়। খেয়াল করলো অরুও নিজের হাত ব্যাগ থেকে সানগ্লাস বের করলো, সেটিকে বেশ সময় ধরে সযত্নে মুছে পড়ে নিল। পরে দুবার আড়ালে আবডালে চাইলো। তা দিব্যি না তাকিয়েও তন্ময় অনুভব করলো এভাবে তো সে অ্যাক্সিডেন্ট করে বসবে। এভাবে তো সে কি ভুল করলো গাড়ি এনে? প্লেনের টিকিট কাটলে বুঝি ভালো হতো। চেয়েও তো মস্তিষ্ক পরিপূর্ণরূপে রাস্তায় থাকছে না। মস্তিষ্কের অর্ধেক পার্শ্ববর্তী সিটে বসা অরুতে আর অর্ধেক রাস্তাতে। এরপর অ্যাক্সিডেন্ট করে রুহু থাকবে অরুতে আর শরীর রাস্তাতে। নিজেকে তিরস্কার করে ধ্যান মগ্ন হলো গাড়ি চালাতে। কিন্তু তাকে মনোযোগী হতে দিলে তো? অরু তার কনস্ট্রেশনে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাস্য উজ্জ্বল কণ্ঠে বলল, তন্ময় ভাই, সুমন আঙ্কেল এলো না যে? তিনি যাবেন না? আপনার প্রত্যেক বিজনেস ট্যুরে উনি সঙ্গে যান দেখতাম। তন্ময় মুখে কুলুপ এঁটে থাকলো। এখন সে তো আর নির্লজ্জের মতন মুখ ফুটে বলতে পারবে না, তুই সঙ্গী যাবি বলে সুমনকে পাঠিয়ে দিয়েছি রাতেই। ওরও দমল না, প্রবল আগ্রহে ফের শুধালো। তন্ময় ভ্রুদয় কুচকে এ যাত্রায় বলল, আগে চলে গেছে, কাজ ছিল ওখানে। ওরু আফসোস সুরে বলল, সঙ্গে গেলে মজা হতো। তন্ময় বিরক্ত হলো বটে। কি মজা হতো? বারে গল্পগুজব হতো, হাসি ঠাট্টা হতো। আঙ্কেল ভারী মজার মানুষ, আমার তাকে বেশ লাগে। তন্ময় নিজ মনে আওড়ালো। আর আমি কি মজার মানুষ নই? তন্ময়ের কণ্ঠে অসন্তুষ্টি ঝরঝরে পড়ছে। তাহলে বাসায় দিয়ে আসি, যাওয়ার প্রয়োজন নেই। তন্ময়ের কণ্ঠে অসন্তুষ্টি ঝরে ঝরে পড়ছে। ওরু অবাকের চূড়ান্তে। সে তো কথাবার্তা চালানোর সামান্য প্রচেষ্টা চালাচ্ছে, নিজে তো কথাবার্তা বলছেই না, গুরু গম্ভীর মুখে বসে। আরও প্রথমে ওরু প্রথমে আগ বাড়িয়েছে, তাতেও পানি ঢালছে। বেঞ্চি কেটে ওরু অন্য পাশে ফিরে রইল। কথাই বলবে না সে আর। তবে সেই প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকলে তো? ক্ষণিকের মধ্যেই পুনরায় মাথা ঘুরিয়ে অনর্গল কথা বলে চলল। একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পাশে নিজের মানুষ থাকলে তো প্রশ্নই ওঠে না। নীল আকাশ জুড়ে শুভ্র মেঘের ছড়াছড়ি, সূর্যের সোনালি দীপ্তি অরুর ঘুমন্ত মুখ জুড়ে। মাথাটা হেলে দুলে চলেছে চলন্ত গাড়ির তালে তালে। তন্ময় ভালোভাবে অবগত ছিল অরু বেশিক্ষণ সজাগ থাকতে পারবে না, শিগগিরই গভীরতম ঘুমের দেশে পাড়ি জমাবে। হলোও তাই। স্বাভাবিকভাবে গতকাল রাতে দ্রুত ঘুমোতে যায়নি, সকালে আবার ভোর করে উঠেছে। ঘুমে তলিয়ে যাওয়াটাই স্বাভাবিক নয় কি? তন্ময় এক পলকর মুখপানে আর চোখে চেয়ে কাজটা তুলে দিল। দুটো কাজ তুলে দিতেই ভেতরটা আধারে এবং গুমোট পরিবেশে আবদ্ধ হলো। জাঁকজমক ঝঞ্ঝাট পৃথিবী হতে বহুদূর, ছোটখাটো নিজেদের একটি পৃথিবীতে আছে যেন। এ যাত্রায় তন্ময় অবাঞ্ছিত একটি কাজ করে বসলো। চলন্ত গাড়িটির গতি কমিয়ে ব্যস্ত হলো মাথার উপরে হাতের বাম পাশের আয়নাটির নিদর্শন পরিবর্তন করতে। এবারে অরুর মুখটুকু আয়না
আয়নাতে পরিষ্কার দেখাচ্ছে। তন্ময় অবলীলায় এক পলক চোখ তুলতেই মুখদর্শন হচ্ছে। ব্যাপারটা যেমন তৃপ্তিজনক তেমনই অশান্তিজনক বটে। তৃপ্তি দুচোখ হচ্ছে আর অশান্তি হৃদয়। অদ্ভুতভাবে লম্বা একটি সময় অতি নীরবে চলে গেল। অরুর চোখ মুখ বন্ধ থাকলে সবকিছু নির্জীব ভারী। এই যে এখন এই সময়টাতেই প্রমাণ পাওয়া গেল ওর চঞ্চলতা বাচলতা ছাড়া তন্ময়ের দুনিয়া ভয়াবহ রকমের শান্ত, স্তব্ধতায় মোড়ানো। ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 30-এ। জানালায় বন্ধ কাচেতেই এতক্ষণ যাবৎ অরুর মাথাটা লেপ্টে ছিল। তন্ময় ভুলবশত চেয়েও এগিয়ে মাথাটা নিজের কাঁধে নিচ্ছে না, যদি ওর ঘুমটা ভেঙে যায় সেই ভয়ে। ভেবেছি এক চিত্তে একইভাবে কতক্ষণই বা ঘুমাবে, নিজেই ফিরবে তার থেকে। তবে তার হলো কোথায়? অগত্যা এযাত্রায় ওর মাথাটা নিজ কাঁধে সযত্নে নিয়ে এলো। অরুর ঘুমটা সামান্য কেটে গেল বোধহয়। মিটমিট করে আধ বোঝা চোখে চাইল। তন্ময়ের কাঁধে মাথা রেখেছে বুঝে। আরো নিবিড়ভাবে মাথাটা এগিয়ে নিল। ঘুম চড়ানো আকুতি মেশালো কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, কাজটা নামিয়ে দিন না। ঘুম ঘুম কণ্ঠটি ঠিক তীর হয়ে বিঁধল তন্ময়ের অন্তরে। অন্তরের ভেতরে কিছু একটা ধপাস করে ভাঙল যেন। ঘুম ঘুম কণ্ঠও যে এতটা প্রভাব ফেলতে পারে এই প্রথম উপলব্ধি করল সে। আবার দেখো, ঘুমের মধ্যেও গাড়ির কাঁচ খোলা চাই। অগত্যা তন্ময় সরু সড়ক পথে বিচক্ষণ দৃষ্টি রেখেই গাড়ির কাঁচ দুটো নামিয়ে ফেলল। দুধারে গিয়েছে দুটি রাস্তা। তন্ময় বাম পাশের বাঁকা রাস্তাটির দিকে ছুটে